হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই মালয়েশিয়া সিরিজের শেষ পর্বটি দেখতে। একটু বিলম্ব হলো এই পর্বটি আপলোড করতে, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। নানা কাজে ব্যস্ত ছিলাম, তাই এর মধ্যে আর এডিটিং করবার সুযোগ হয়নি। এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের লাঙ্কাভি পৌঁছানোর গল্প। কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে আমরা পৌঁছে গেছিলাম লাঙ্কাভির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। লাঙ্কাভির ওই এয়ারপোর্ট থেকে নেমে একটি গ্র্যাব ক্যাবে করে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে, যা অবস্থিত ছিল লাঙ্কাভির কুয়া অঞ্চলে। এই কুয়াতে আমরা যে হোটেলটিতে এসে উঠেছিলাম তার নাম ছিল বে ভিউ লাঙ্কাভি। অসাধারণ সুন্দর রুম, এবং তার থেকেও সুন্দর ছিল হচ্ছে এই রুম থেকে ভিউ। মোটামুটি 5,500 টাকা ভাড়ায় আমরা প্রতিদিনে ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স কমপ্লিমেন্টারি এরকম একটা প্যাকেজে রুমটা পেয়েছিলাম। এর বাদেও আমরা কুয়া টাউনে সেদিন বিকেলে সামান্য ঘোরাঘুরি করি, সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রথম পর্বটিতে। যারা কোনো কারণে এখনও দেখে ওঠেননি, গোটা মালয়েশিয়া সিরিজের সমস্ত ব্লগের লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই নতুন পর্বটা দেখবার আগে অনুরোধ রইল সেই পর্বগুলি ঘুরে দেখবার, তাহলে এই গোটা ট্রাভেল সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। ঘড়িতে বাজে 10:05। আমরা লাঙ্কাভির এই বে ভিউ হোটেলের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা অ্যাভেল করতে যাচ্ছি। সকাল 7টা থেকে 10:30 অবধি ওনারা এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সার্ভ করে। ফার্স্ট ফ্লোরে ওনাদের যে রেস্টুরেন্ট, সেখানেই আমরা যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের অনেক কিছু ঘুরে দেখবার আছে, তো আমরা কালকে বিরাট কোথাও যাইনি। এই মাহা টাওয়ারের আশপাশেই যেটুকু যা ঘোরা যায় ঘুরেছি। আজকে কিন্তু এখানের আন্দামান সিয়ের যে সৌন্দর্য, সেনাং বিচ বলুন, কেবল কার বলুন, যে কটা সম্ভব, ন্যাচারালি একটা বা দুটো দিনে কোনো জায়গারই সব কিছু দেখা যায় না, আমরা সেই লক্ষ্য নিয়ে এসেছি। বাট অ্যাটলিস্ট যে দুটো তিনটে পয়েন্ট দেখলে হয়তো ভালো লাগতে পারে বা এই গরমের পরিবেশে আমাদের খুব একটা অসুবিধা হবে না, সেগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। আর মোটের ওপর এই হোটেলটিতে থাকবার অভিজ্ঞতা আমাদের ভালোই হয়েছে। এখানের রুম সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়াও বাইরের তুলনায়, আমরা কালকে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, তার থেকে বলবো এখানে ভিতরের খাবার বেটার। ব্রেকফাস্টে অনেক রকম অপশান আছে, সুন্দর করে সাজিয়েছে দেখুন রেস্টুরেন্টটা। সব থেকে আমার যেটা মজা লাগে, থাইল্যান্ডেও এটা দেখতাম, এই ব্রেকফাস্ট প্ল্যাটারের মধ্যে দেখুন রাইস, চিকেন কারি, তারপর এদিকে আমি যেটা নিলাম ফ্রাইড রাইস আছে, তারপর এদিকে নুডলস আছে। ব্রেকফাস্ট প্ল্যাটার হিসেবে খুবই ভালো। 100 রকম পদ আছে, লাইভ কাউন্টার আছে, একদম ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল নানা রকম আইটেম আছে এবং প্রচুর পরিমাণে আছে। এরকম ভালো ব্রেকফাস্ট প্ল্যাটার সেই থাইল্যান্ডেও আমরা পেয়েছিলাম। আসলে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ তো এখানে আসে, তো সবারই স্বাদ মতো কিছু রাখবার ওনারা চেষ্টা করেন। এবং এই হোটেলগুলি লাঙ্কাভিতে আমি দেখছিলাম 70 to 80% বোর্ডার কিন্তু ভারতীয়। কাল যখন প্লেনটা এলো এয়ার এশিয়ার, যেন মনে হলো নিউ দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করলাম, সবাই প্রায় ভারতীয়। তো এখানে হোটেলগুলো বা এখানে ট্যুরিজম ব্যবসার একটা মূল কি বলবো স্তম্ভ হচ্ছে ভারতীয় পর্যটকরা। এখানে ওই জন্য মানি এক্সচেঞ্জের রেট বলুন বা সমস্ত কিছু কিন্তু খুব ভালো পাওয়া যায় কম্পেয়ার টু কুয়ালালামপুর। তবে হ্যাঁ, এটাই বলবো যে আমরা এখানে আসবার পর দুটো জিনিস রিয়েলাইজ করেছি। এখানে গাড়ি ভাড়া খুব কম, কারণ এখানে 1 লিটার পেট্রোল 60 টাকা দাম, আমাদের দেশ থেকে ধরুন 40-45 টাকা করে কম অ্যাভারেজে পার লিটার। সেই জন্য গ্র্যাব ফেয়ার খুব রিজনেবল লাগছে। তবে এখানে দাম দিলেও খুব ভালো স্বাদযুক্ত খাবারটা পাওয়া যাচ্ছে না। আমরা বার্গার কিং, ম্যাকডি এইসব জায়গাগুলো বাদে, ব্র্যান্ডেড স্টোরগুলোর বাদে, যেগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আরবিক রেস্টুরেন্ট যেখানে যেখানে গেছি, কোথাও ঠিক স্বাদ মতো খাবার পাইনি এখনও, না কুয়ালালামপুরে না এখানে। জানি না আজকে যদি আরও কয়েকটা দোকান খোলা পাওয়া যায়, কারণ কাল শুক্রবার থাকার দরুন, রামদানের ফাস্টিংয়ের দরুন বেশিরভাগ দোকান বন্ধ ছিল। এখানে শুক্রবারটা নাকি আমাদের ওখানে রোববারের মতো বেশিরভাগ জিনিস বন্ধ থাকে। আজকে তো আশা করি এখানের যেগুলো নাইট মার্কেট বলুন বা আশপাশের ছোটোখাটো দোকান, সেগুলো খোলা থাকবে এবং সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো। সকাল সকাল বেরিয়েছি হচ্ছে একটু মানি এক্সচেঞ্জ করতে হবে, INR টু রিঙ্গিট। সঙ্গে যা এনেছিলাম কম বেশি খরচ হয়ে গেছে, একদম পুরো শেষ হয়ে যাওয়ার আগে দেখি এখানে কোথায় ভালো পাওয়া যায় কারেন্সি এক্সচেঞ্জ। অনেক জায়গাতেই বলছে এখানে হয়, লেটস সি হুইচ ওয়ান গিভস দ্য বেস্ট রেটস। এই তো আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই এনারাই সব থেকে দেখলাম ভালো মানি চেঞ্জিংয়ের রেট দিচ্ছে আর কি, নুরুল আমিন মানি চেঞ্জার বলে। এখানে 100 ইন্ডিয়ান রুপিস দিলে 4.85 রিঙ্গিট দিচ্ছে, 20.6 মতো।
মোটামুটি 10,000 টাকা ভারতীয় মুদ্রায় ভাঙালে 485 রিঙ্গিট হচ্ছে। ওই 20.6 মতো আসছে কনভার্সন ফ্যাক্টরটা। আইডিয়ালি গুগলে যখন সার্চ করবেন রেটটা 19.9 এরকম চলছে, ওই 20 টাকাই ধরে চলুন। আমি বুক মাই ফরেক্স ইন্ডিয়াতে 20.7 মতো পেয়েছিলাম সমস্ত ওনাদের চার্জেস নিয়ে, তার থেকে তো একটু বেটারই পেলাম। ভারতীয় মুদ্রায় বিদেশে ঘোরা আমি যেরকম সবসময় বলি এত উইক, মানে গায়ে লাগে। ইন্ডিয়ায় কামিয়ে ফরেনে খরচ করাটা খুব মানে ঝামেলা। উল্টোটা সবসময় ভালো যে আপনি US ডলারে কামিয়ে ভারতে খরচ করছেন। এই আমাদের হোটেলটা বাইরে কিছুটা এরকম লাগছে, বেশ সুন্দর দেখতে বাইরে থেকে, একটা বিরাট 5 স্টার হোটেলের মতো লুকটা। চলুন এবার আবার গ্র্যাব ধরে যাই। বাইরে অসম্ভব রোদ, গরম লাগছে, কতটা কি ঘুরতে পারবো জানি না। কুয়ালালামপুরের থেকে এখানে গরমটা বেশি। আমি আর তৃষা এখানে একটা গ্র্যাব ক্যাব নিয়ে রওনা হলাম কিছু সাইট সিইং করতে। বাইরে অসম্ভব গরম। এখান থেকে 40 কিলোমিটার দূরে হচ্ছে ওই লাঙ্কাভির যেটা বিখ্যাত কেবল কারের মানে বেসটা আর কি, ওখান থেকে টিকিট কেটে যেতে হয় স্কাই ব্রিজটায়। তো ওই দিকেই যাচ্ছি। তৃষা, কেমন লাগলো এই প্রথম দিনটা লাঙ্কাভিতে? খুবই ভালো। আর এখানে গোয়ার মতোই আর কি, বেশ গরম, হিউমিড একদম। বললাম বিচটা একটু পরেই যাব, আগে বাদ বাকি যে কেবল কার তারপরে আন্ডার ওয়াটার কিছু রয়েছে দেখি, এখনো চুজ করিনি কোথায় কোথায় যাব। ঠিকই, যেরকম হবে সেরকম দেখাতে থাকবো। আর এখানে একটা সুবিধা কি, দিনটা ভালো মতো ইউটিলাইজ করা যায়। সেই সন্ধ্যে 7:30টায় সানসেট হয় যেহেতু, ডে লাইটটা অনেকক্ষণ, অনেক কিছু দেখার আছে। আর আমাদের আরেকটা অপশন ছিল যদি নিজের আর গাড়ি চালিয়ে ঘুরতে পারতাম, সেক্ষেত্রে খরচটা 24 ঘন্টার জন্য পেট্রোল ছাড়া 80 রিঙ্গিট, অনেক রিজনেবল। যাদের সেই স্মার্টনেসটা আছে বা চালাতে পারেন, এখানে চালানো খুব একটা কিছু বড় ব্যাপার নয়। দেখুন আমাদের যিনি চালাচ্ছেন তিনিও একজন মহিলা, এখানে কি সুন্দর ভালো গাড়ি ওনার নিজেই ড্রাইভ করছেন। এবং আমার এইখান থেকে এই হোটেল থেকে কেবল কার স্টেশনটা অবধি যেতেই 36 পড়ছে। ভাবুন আমি যদি নিজে চালাতাম সারা দিনে 80-তে ঘোরা হয়ে যেত। এটা একটা সুবিধা, আবার রিস্কও আছে, কোনো কারণে গাড়ির ক্ষতি হলে প্রচুর টাকা মানে ফাইন। তো এই রিস্কটা নিতে হবে। পেট্রোল আপনি আপনার মতো ভরিয়ে নিতে পারেন। আর এর বাদে ওনারা ওই কি বলবো আর কি, প্রাইভেট কিছু ট্যুর প্যাকেজ আছে, সারাদিন ঘোরায় 4 ঘন্টা 8 ঘন্টা, সেটা হোটেলের রিসেপশনে কথা বললে ওনারা মানে সেগুলো ঘুরিয়ে দেবে। তবে সেটা একটা ওই কি বলবো আর কি, মানে ওনাদের হিসেব অনুযায়ী চলতে হবে, আপনি বেছে বেছে ঘুরতে পারবেন না। আর সব থেকে যেটা মজা লাগছে, আমি উঠে গাড়িতে দেখি শাহরুখের গান চলছে, তুঝে দেখা তো ইয়ে জানা সানাম থেকে শুরু করে অন্যান্য পপুলার গান। আমি প্রথমে ভাবলাম কোনো ভারতীয় বা পাকিস্তানি হবে না হয়তো, তারপর দেখলাম যে না, মানে জাস্ট শাহরুখকে ভালোবেসে বা হিন্দি গানকে ভালোবেসে এখানে এই গান চলছে। মজা লাগে বেশ, নিজের দেশের গান, নিজের ভাষা বাইরের দেশে এসে শুনতে পারলে কিন্তু বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। আমাদের হোটেলটা যে লোকেশনে কুয়াতে কিন্তু অনেক টুরিস্ট স্পটস যে আছে তা নয়। কুয়াতে মূলত ওই ইগল স্কোয়ার, মাহা টাওয়ার, আর ওখান থেকে ওই বিকেলে সানসেট ক্রুজগুলো অরিজিনেট করে, এইগুলোই মূলত দেখার। আমরা আছি হচ্ছে লাঙ্কাভির ইস্টের দিকে, মূলত বেশিরভাগ যে জায়গা সেগুলো ওয়েস্টের দিকে, এবং সেজন্যই ওয়েস্টের দিকের হোটেলগুলোর খরচও বেশি। এক দিনে 15,000, 20,000, এমনকি 50,000 টাকার দিনেরও মানে ঘর আছে। আমরা এই যে যাচ্ছি প্রায় 40 মিনিট লাগছে যেতে, 30 কিলোমিটার দূরে কেবল কারের যেটা পার্কিং বা বেস স্টেশন আর কি। তো এটা মাথায় রাখবেন, এখানে থাকলে যেরকম খরচটাও কম, মানে গাড়িতে যাতায়াতের ধকলটা কিন্তু বেশি পড়বে। যদিও এখানে রাস্তাঘাট বেশ ভালো, ওই সমস্যাটা নেই, বাট স্টিল দিনে কিছুটা সময় কিন্তু এই আপ ডাউন করতে করতেই নষ্ট হবে। পৌঁছে গেলাম প্রায় 40 মিনিটের জার্নি কভার করে এই স্কাই কার, এখানে এটাকে বোধহয় স্কাই কার বলছে। এই দেখুন লাঙ্কাভি স্কাই ক্যাবে এসে কাকে পেয়েছি, একটা ছোট বাঘের বাচ্চা পুরো। আচ্ছা, এইদিকেই বলছে লাঙ্কাভি স্কাই ক্যাবের টিকিটিং কাউন্টার, কিউআর দিয়ে টিকিট কাটা যাবে। দেখি কি খরচ পড়ে আপনাদের বলছি তারপর। এই যে লাঙ্কাভির স্কাই ক্যাব, এটা সারা এশিয়ার মধ্যে সব থেকে উচ্চতম যেটুকু আমি জানি। এখানে 2018 সালে বোধহয় একটা কোনো অ্যাক্সিডেন্ট টাইপেরও কিছু হয়েছিল। আর এখন এই রামাদান মাসটায় কিন্তু
9:30 থেকে 4:30 অবধি এই এটা ফাংশনাল আর কি, এই স্কাই ক্যাবটা। আর ঢোকবার পরে পরপর প্রচুর দোকান আছে, খাবার হোক, জলের হোক, টুকটাক সভেনিয়ার হোক, এখানেই সব পেয়ে যাবেন। কি বিরাট কমপ্লেক্সটা দেখুন শুধু। স্কাই ক্যাব ওয়ার্ল্ড স্টিপেস্ট কেবল কার রাইড। ঋষা যে দিকটা দাঁড়িয়ে আছে দেখুন কি অপূর্বভাবে সাজানো। আমার না খানিকটা রামোজি ফিল্ম সিটির কথা মনে পড়ছে। আশপাশটা চারিদিকে রঙিন রঙিন বাড়ি, এটা একটা গোটাটা থিম পার্ক। এদিকে আবার মারহাবা বলে একটা রেস্তোরাঁ আছে। আর আমাদের বললো এই পিছন দিকে গিয়ে টিকিট কাটতে পারবো আর কি। এদিকে ক্যাফে, নানা গিফটিং আইটেমস, অসাধারণ এই জায়গাটা। হ্যাঁ, এতক্ষণে টিকিটিং কাউন্টার দেখতে পেয়েছি। এটা না একটা ওভারঅল অ্যামিউজমেন্ট পার্ক, মানে শুধু কেবল কারটা বা স্কাই ব্রিজটা বলে নয়, এখানে যারা আসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে আছে আর কি। আশপাশটা আবহাওয়া মেঘলা হয়ে গেল, কে জানে আবার বৃষ্টি হবে কিনা। যাই হোক, স্কাই কার প্লাস স্কাই ব্রিজের অ্যাক্সেস নিয়ে একটাই কম্বো টিকিট আছে, 89 রিঙ্গিটস করে পড়লো দুজনের, 178, মানে 3600 টাকা বোধ হয়, কম বেশি দুজনের এই টিকিটটা মিলে। এছাড়াও আরো নানা জিনিস আছে যার জন্য আপনি টিকিট কাটতে পারেন। এদিকে দেখছি একটা কি স্কাই মোশন বলে ওই 6D একটা বোধহয় অ্যানিমেশন শো হয়। এখানে এক এক সময় খুব ভিড় থাকে, তো সেক্ষেত্রে আপনারা এক্সপ্রেস লেনের টিকিট যদি কাটেন, এমনি টিকিটের সঙ্গে পার টিকিট 50 রিঙ্গিটস অ্যাডিশনালি দিতে হবে। চলুন, আজকে তো খালিতে উঠে গেলাম। ওই দেখুন অনেকে এই স্কাই ক্যাবটা চড়ছে অলরেডি, দেখা যাচ্ছে। টিকিট কেনবার পরে এরকম একটা রিস্ট ব্যান্ড ওনারা পরিয়ে দিচ্ছেন, এটাই আপনাদের টিকিট, এটাই স্ক্যান করে করে ঢুকতে হচ্ছে। এই গরমের জন্যই কিন্তু খালি পড়ে আছে স্কাই ক্যাব। এই হচ্ছে স্কাই ক্যাবের এন্ট্রি। আমরা এই কেবল কারটাতেই চলে যেতে পারবো। As you step into the gondola, you'll be greeted by spacious cabins with panoramic windows off the rainforest below. Keep your eyes peeled for exotic wildlife and cascading waterfalls as you glide effortlessly through the air. এই কেবল কার যত অল্টিটিউড গেইন করা শুরু করলো, তখনই খানিক বুঝতে পারলাম যে কেন সারা পৃথিবীর পর্যটক ছুটে আসেন এই লাঙ্কাভির এই গন্ডোলা রাইড বা কেবল কার যেটাই বলুন না কেন, সেটাকে উপভোগ করে দেখতে। আপনি এই কেবল কারটিতে বসেই প্রায় ধরে নিতে পারেন এই মিরিকের মতো একটি অঞ্চল থেকে পৌঁছে যাবেন কার্শিয়াংয়ে, এবং ওঠার সময় রেইন ফরেস্ট এবং দূরে ওই নীল সমুদ্রটা আপনার কনস্ট্যান্ট সঙ্গী থাকবে। অসাধারণ, মুগ্ধ করবার মতো কিছু ভিউ পেলাম এই গন্ডোলাটিতে বসেই। মানে স্টানিং ভিউজ, কিন্তু যাদের, আমার তো আছেই, আমার নিজেরই যেরকম ফোবিয়া অফ হাইট আছে, ভার্টিগো আছে, একটু সমস্যা হচ্ছে। আমার উল্টো দিকে একজন বিদেশিনী বসেছিলেন, তিনি গোটাটা মাথা নিচু করে এলেন, ওনার এত ভয় লাগছে। এই দেখুন আশপাশ থেকে এবার ভিউটা দেখছেন, এই সামনেই হচ্ছে স্কাই ব্রিজ, আর এর উপরে আবার আরেকটা লেভেল আছে, এখানটায় হচ্ছে মিডল স্টেশন আর কি। প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিক জাতীয় কোনো খাদ্যদ্রব্য কিন্তু যেগুলো প্লাস্টিকের প্যাকেটে থাকে সেগুলো কিচ্ছু এখানে আনা যাবে না। এই হচ্ছে স্কাই ব্রিজের এন্ট্রান্স। চলুন যাই। গোটা লাঙ্কাভির এত সুন্দর ভিউ এখান থেকে, মানে ভাবনা চিন্তার বাইরে, অপূর্ব অপূর্ব। অনেকটা মনে হচ্ছে যেন সেই কার্শিয়াংয়ে চলে এসেছি, দূরে শুকনা দেখতে পাচ্ছি, ওই রকমই ভিউটা। এই অবজারভেশন ডেকটা এত সুন্দর, মানে কি বলবো, আমি এতটা আশা নিয়ে আসিনি। যত কেবল কারটা ওপরে উঠতে থাকলো তত রিয়েলাইজ করলাম যে হোয়াটস অ্যাট হ্যান্ড আর কি। অসাধারণ অসাধারণ। কেবল কারটার ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এই জায়গাটায়, ওই জায়গাটা এখন আমাদের যাওয়া বাকি। আর এখান থেকে যেটা হাইয়েস্ট কেবল কারের স্টেশন সেটাও দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই ব্রিজটা দিয়ে হাঁটবো,
ডেঞ্জারাস একদম। এই হচ্ছে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া থেকে ওফ, ভিউটা দেখুন শুধু, স্টানিং, অ্যাবসলিউটলি স্টানিং। আচ্ছা, এই যে উপরের যেটা একটা ভিউ পয়েন্ট আর কি, আনফর্চুনেটলি আমাদের টিকিটে সেটা ইনক্লুডেড নয়। আমাদের বললো আপনারা নিচে নেমে যান, আবার কেবল কারটা কন্টিনিউ করুন টু দি মেইন গ্লাস ব্রিজ আর কি। অসাধারণ অসাধারণ। আমি বলছি যে আমি যখন টিকিট কাটলাম তখন অবশ্যই গায়ে লাগছিল, মনে হচ্ছিল যে এতগুলো টাকা চলে গেল, বাট যা ভিউ পেলাম, আর লাঙ্কাবির যদি কোথাও নাও যাই আমার আর কোনো আক্ষেপ থাকবে না। এখানের অল্টিটিউড হচ্ছে 650 মিটার, 2124 ফিট প্রায়। আরো উপরে যাচ্ছি এবার টপ স্টেশনটায়। দেখুন আমরা কতটা উচ্চতায় আছি, কি বুঝছিস? আমার তো ভালোই লাগছে। মাথা ঘুরছে না তো? আমরা যাই হোক, আমরা কিন্তু এই জায়গাটিতে ছিলাম কম বেশি, আবার এতটা উঠে যাচ্ছে। এই টপ মোস্ট স্টেশনে এসে দেখলাম যে সিঁড়িটা দিয়ে নিচে নামে আমাদের যাদের ভার্টিগো আছে ইম্পসিবল, মাথা ঘুরে যেতে পারে। অ্যাডিশনালি 10 রিঙ্গিট করে টিকিট কাটতে হলো। এটা একটা স্কাই গ্লাইড, মানে বেসিক্যালি একটা লিফট আর কি, যেটা আপনাকে স্কাই ব্রিজে নিয়ে যাবে এবং ফেরত আনবে। তো আরো অ্যাডিশনালি দুজনের 20 রিঙ্গিট খরচ পড়লো। ওই ধরে চলতে পারেন দুজন মিলে আর কি এই গোটা জিনিসটা কমফোর্টেবলি করতে 200 রিঙ্গিটস মতো খরচ আছে। এইরকম কিছুটা সিঁড়ি, এমনি হয়তো যারা ভার্টিগো টাটিগো নেই তারা নেমে যেতে পারেন, বাট আমাদের পক্ষে বেশ চাপের আর কি, অসম্ভবই বলা যায়। এইদিকে হচ্ছে লিফট, চলো যাওয়া যাক। ওয়েটিং টাইম আছে কিন্তু লিফটের জন্য। এই হচ্ছে গ্লাইড, ধার বরাবর দাঁড়িয়ে যায়। এখনই এইরকম ভিড়, আমি বেশ আন্দাজ করতে পারছি যে যখন ট্যুরিস্ট সিজন হয় তখন কি পরিমাণ ভিড়টাই না হয়। আর এই হচ্ছে স্কাই ব্রিজ। এখানে লেখাই আছে ড্রোন ওড়ানো যাবে না, এগুলো সব নো ড্রোন জোন। অপূর্ব। এদিকে সমুদ্রের ভিউ, এই দিকটা শুরু হচ্ছে স্কাই ব্রিজ, ফাটাফাটি। এই গ্লাস ব্রিজ থেকে আশপাশের যা সৌন্দর্য আমরা দেখলাম এবং দুচোখ ভরে যে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম তা কোনোদিন ভুলতে পারবো না। রেন ফরেস্ট, সমুদ্র, জঙ্গল, পাহাড় সব একসাথে, এরকম একটা সিনিক ভিউ পয়েন্ট এর আগে কোথায় দেখেছি সত্যিই মনে করতে পারছি না। এই স্কাই ব্রিজটিতে আবার মাঝে মাঝে না কাঁচের সেকশন আছে, এখানে ওঠার জন্য বলছে জুতো খুলে নামতে। কি অপূর্ব লাগছে। আবার এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, জানি না আর কতক্ষণ ঘুরতে পারবো। তৃষা, এরকম জিনিস জীবনে আমরা কোথাও দেখিনি বল। আমার মানে ঘুরতে গিয়ে এরকম ইম্প্যাক্ট কোনো একটা জায়গায় আমার এরকম প্রথম হচ্ছে। অপূর্ব, মানে পাহাড়, সমুদ্র, রেন ফরেস্ট, স্কাই ব্রিজ, মানে আপনারা যতক্ষণ না আসছেন আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটার মানে সৌন্দর্যের ইম্প্যাক্টটা মনে কতটা। টু গুড, অ্যামেজিং অ্যামেজিং। যাই হোক, আমাদের জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা নিয়ে বেরোলাম এই জায়গাটি থেকে। এবার যাব সেনাং বিচের দিকে। খরচ সাপেক্ষ বাট ওয়ার্থ ইট। ভারতীয়রা এখানে আসে, এখানে দেখছি ইন্ডিয়ান রেস্টুরেন্টও প্রচুর আছে এই কমপ্লেক্সটার ভিতরেই। আমাদের এখানের থেকে পরবর্তী গন্তব্য সেনাং বিচ, গ্র্যাবে ওই 20 রিঙ্গিটস মতো পড়ছে।
আমরা এসে পৌঁছলাম হচ্ছে চেনাং রোডে আর কি। এই চেনাং হচ্ছে এখানের মূল টুরিস্ট এরিয়া। অসংখ্য দোকানপালা, মানে একদম বিচ কেন্দ্রিক। আমি যে এদিকটা দাঁড়িয়ে আছি রাস্তার এই পিছন দিকটাই কিন্তু সি বিচ। কত দোকান শুধু দেখুন, ছোটোখাটো হোটেল, খাবার জায়গা, দারুণ। এই জায়গাটা অসাধারণ সুন্দর। এটার নাম দেখছি স্যান্ডি বিচ রিসোর্ট বলে। থাকবারও নিশ্চয়ই ব্যবস্থাপনা আছে, এবং পাশ দিয়ে গেলে রেস্টুরেন্ট। কি পাওয়া যাবে জানি না, তবে এখন যে পরিমাণ রোদ, এখন কিন্তু বিচে ঘোরা অসম্ভব। ওই কোনো একটা বিচ সাইড শ্যাক দেখে বসেই খাওয়া দাওয়া করতে হবে, নাথিং এলস টু ডু। হ্যাঁ তৃষা, পুরো গোয়ার ভাইব না? সেম মনে হচ্ছে, মানে গোয়ার সাথে কোনো তফাৎ নেই। এখানে বিচটা অপূর্ব, পুরো নীল জল, সাদা বালি, হাওয়াটা যা দিচ্ছে না। এই রেস্টুরেন্টগুলোর পাশে পাশেই কিন্তু থাকবার জায়গা, কিছু সুন্দর সুন্দর কটেজ আছে। অনেক বিদেশি মানুষদের দেখতে পাচ্ছি। খাবার দাম এখানে মানে ঠিকঠাক, কমও নয় বেশিও নয়, নানা রকম জিনিস আছে। দেখি এখানে সেই একদম কি বলবো, নানা রকম জুস, সফট ড্রিঙ্ক থেকে শুরু করে একেবারে আপনার রাইসের কম্বো, নানা রকম জিনিস আর কি পাবেন। ওই মোটামুটি ধরুন 13-14 রিঙ্গিট থেকে দাম শুরু, গোজ আপ টিল 50-60 রিঙ্গিটস। কি ভালো ভালো যে বিচ ওয়্যারের কালেকশন, প্রিমিয়াম বিচ ওয়্যারের কালেকশন। দামও সস্তা, জানেন, শহরের দিকের থেকে দাম অনেকটাই সস্তা। খুব ভালো লাগছে এই মার্কেটটা। না কেন মানে ফিল যে বিকেলের পর দিস উইল বিকাম ইভেন মোর লাইভলি। এই দেখুন কত রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়। চার্টার্ড বোটে প্রাইভেট স্নরকেলিং থেকে শুরু করে কি কি আপনারা চান, প্যারাসেলিং, জেট স্কি, বানানা বোট, সব রকম আছে। আর এদিকটা একদম খালি খালি, নিরিবিলি মতো। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট কথা। আপনারা দেখলেন আমরা আজকে সকালে লাঙ্কাভির ওই কেবল কার আর স্কাই ব্রিজ দেখে তারপর ওই যে চেনাঙে এসছি, আর অন্য কিন্তু অ্যাক্টিভিটি কিছু করিনি। এর আশপাশে আমি বলে দিই, এর একদম পাশেই আমি যে চত্বরে বসে আছি তার পাশেই একটা ওই আন্ডার ওয়াটার পার্ক টাইপের আছে। নানা রকম সামুদ্রিক মাছ, শার্কস, টর্টয়েজ, এগুলো দেখতে পারবেন। আমরা থাইল্যান্ডে ওই জিনিসগুলো করেছিলাম, তাই এখানে আর রিপিট করছি না। আর এন্ট্রি টিকিটগুলো আমার জাস্টিফাইড মনে হয়নি। 60 রিঙ্গিটস মানে প্রায় 1200 টাকা দিয়ে শুধু শার্ক আর ওই কিছু টর্টয়েজ দেখা। তো আপনারা যারা চান করতে পারেন। আমরা যেরকম ডিউটি ফ্রি স্টোরগুলো এক্সপ্লোর করলাম, এর বাদেও এর উল্টো দিকেই চেনাঙের একটা মল আছে, ওই ডিউটি ফ্রি শপিং মল, ওখানে যেতে পারেন। আর অনেকে এই লাঙ্কাভিতে এলে একটা ম্যানগ্রোভ ট্যুর করে। এগেন দ্যাট ইজ এক্সপেন্সিভ বাট ওয়ার্থ ইট। ওনারা ওই প্রাইভেট বোটে করে ম্যানগ্রোভ অরণ্যগুলো ঘুরিয়ে আনে, সেটার জন্য প্রায় আপনার একটা হাফ ডে লেগে যাবে।
মানে যেদিনকে লাঙ্কাভি স্কাই ব্রিজ ঘুরবেন সেদিনই আর ওটা করাটা সম্ভব হবে না, প্রচুর হেক্টিক হয়। আর এর বাদে মানে যারা প্রচুর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা কিন্তু এখানে কিছু না অনেক ওয়াটারফলস আছে যেগুলো ঘন্টার পর ঘন্টা ট্রেক করে গিয়ে দেখতে হয়। তো ওই যারা 6 ঘন্টা 8 ঘন্টার প্যাকেজে ঘোরায় তারা ওই জায়গাগুলিতে নিয়ে যায়। আমরা মূলত যেহেতু টানা 4 দিন 5 দিন ধরে ঘোরা চলছে, আমরা আজকে কিন্তু লাঙ্কাভির যে স্কাই ব্রিজ সেটাকে কেন্দ্রিকই ঘুরলাম, ওটাই মূল লক্ষ্য ছিল ঘোরার। এবং অবশ্যই চেনাং বিচটা এতটা সুন্দর, এখানে এসে গেলে আর অন্য কোথাও যেতেই ইচ্ছে করছে না। আবার সন্ধে নামার পরে রামদান মাসটা একটু প্রবলেম, বাট অন্যান্য সময় যারা আসবেন এইখানে কিন্তু দারুণ বিচ মার্কেট পাওয়া যায়। চেনাং বিচ এরিয়াতে বেশ খানিকটা সময় কাটিয়ে এখান থেকে সানসেট দেখে যখন বেরোলাম তখন আশপাশটা আলোয় ঝলমল করছে। যেরকম বলছিলাম আপনাদের দুপুরের সময়টাতেই খানিক আন্দাজ করতে পারছিলাম যে বিকেলে যখন বিচ মার্কেটগুলোয় আলো জ্বলে যাবে তখন দারুণ লাগবে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে রাখি, এই গোটা লাঙ্কাভির যে আর্কিপেলাগো এটা ডিউটি ফ্রি, এখানে কোনো কিছুতে কোনো ট্যাক্সেস নেই। ওই জন্য এখানে যে কোনো জামা কাপড়, তারপর ধরুন আপনি যদি কোনো সুপার মার্কেট থেকে ওয়াইন কেনেন, চকলেট কেনেন, সব কিছু কিন্তু খরচ কম্প্যারেটিভলি অনেক কম। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে এটা একটা শপিং মল মতো, ঠিক কী নাম জানি না। আর এর মধ্যে একটা বিলিয়ন সুপার মার্কেট আছে, যা এই কুয়া চত্বরের আমার যেটুকু ধারণা সব থেকে বড় সুপার মার্কেট। এই রামদান মাসে একটা সমস্যা হচ্ছে যে নাইট মার্কেটস এখানে বসছে না, ফাস্টিংয়ের জন্য দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তাই মার্চ মাসটা আমরা যে খুব একটা নাইট লাইফটা এখানে উপভোগ করতে পারছি তা নয়। বাট হ্যাঁ, এখানে দেখুন এই যে বিলিয়ন সুপার মার্কেটে প্রচুর রিজনেবল অ্যামাউন্টে কিন্তু জিনিস বিক্রি হচ্ছে। এবার কতটা ভালো, কতটা ফাইন কোয়ালিটি আই এম নট শিওর, বাট আপনাদের দেখাই একটা আন্দাজ পাবো। এর আগে তো কুয়ালালামপুরে দাম দেখেছেন, সেটার তুলনায় কতটা কম বা বেশি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, ছেলেদের জিন্স, নানা রকম ছোটোখাটো ব্যাগ, মোজা, বাচ্চাদের খেলনা, ছেলেদের নানা রকম টি শার্টস, মেয়েদের গেঞ্জি, ভালো ভালো জিনিস, কত রকম ফুটওয়্যার, প্লাস্টিক গুডস। এই হচ্ছে বিলিয়ন সুপার মার্কেট, সস্তায় কেনাকাটির হাতছানি। তবে মূলত এটা লিমিটেড টু গ্রসারি আইটেমস। দেখি চকলেট কত সস্তা। এই বাঁদিকে চকলেটের সেকশন শুরু হলো, একটা বিরাট ডেডিকেটেড কাউন্টার ফর চকলেটস। এমন কিছু দেখি যেটা আমরা দাম জানি। ফেরোরা রসারের ডাব্বাটা 32.90, মানে 660 টাকা। কম আর কি হচ্ছে বুঝতে পারলাম না। আচ্ছা, এদিকে হার্শিস কিসেস গুলো 17, মানে 340। এটাও আমার বিরাট কিছু কম লাগলো না। এখানে ডেয়ারি মিল্ক আছে 3টে 6 আর কি, মানে 3টে 120 টাকা। পরবর্তী দিন সকাল হতেই একটি গ্র্যাব ক্যাব নিয়ে আমরা আমাদের হোটেলের পাশেই কুয়ার যেটা ইগল স্কোয়ার সেটা দেখতে বেরিয়ে যাই। সেখানে কি অভিজ্ঞতা হলো চলুন দেখাই। আমাদের এই যে হোটেল কুয়া অঞ্চলে, এখান থেকে ঠিক 2.5 কিলোমিটার দূরে অবস্থিত দাতারাং লাং, যেটাকে আনঅফিসিয়ালি লাঙ্কাভিজ ইগল বলে। ওটা একটা দারুণ সানসেট পয়েন্ট। আমরা যদিও এখন ভর্নি দুপুরে এই রোদের মধ্যে যাব, ওইটাকে ব্যাকড্রপে রেখে দারুণ ছবি ওঠে। ওটা বোধহয় একটা ড্রোন ফ্রেন্ডলি জোন, ওখানে খুব ভালোভাবে ড্রোন উড়িয়ে আপনার আশপাশটাকে দেখতে পারেন। আন্দামান সিয়ের একটা দারুণ ওখানে ভিউ আছে। আর ওর পাশেই হচ্ছে কুয়ার জেটি, যেখান থেকে কুয়ালা পার্লিস বা এইসব অন্যান্য অঞ্চলের জন্য, মানে মেনল্যান্ড মালয়েশিয়ার দিকে ওই ক্রুজ কোম্পানি আছে যারা ওই সানসেট ক্রুজের অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো ওই অঞ্চলটা একটা হ্যাপেনিং এরিয়া। এখান থেকে জানেন 1 ঘন্টার মধ্যে মালাক্কা স্ট্রেট ক্রস করে কিন্তু আপনি মেনল্যান্ড মালয়েশিয়ায় পৌঁছে যেতে পারেন। মানে কুয়ালা পার্লিসের এখান থেকে দূরত্ব এই ভেসেলে করে যেতে 1 ঘন্টা, 20 থেকে 15 রিঙ্গিট মতো খরচ পড়ে। মানে একটা অল্টারনেটিভ ওয়ে আর কি এই দ্বীপপুঞ্জ ছাড়ার। তো ওই দিকটা চলুন আপনাদের ঘুরিয়ে আনি। এর বাদে এখান থেকে 12 কিলোমিটার দূরে ছিল হচ্ছে কিলিম রেন ফরেস্টের এরিয়া, যেটা দুর্ভাগ্যবশত এবার আর সময়ের অভাবে আমরা ঘুরতে পারছি না। ওটা একটা প্রায় ফুল ডে ট্যুর হয়, প্রতিজনের 200 থেকে 250 রিঙ্গিট খরচ আর কি, মানে এদের কারেন্সিতে। হোটেল থেকে 2.5 কিলোমিটার যাব, তার জন্য এরকম একটা ক্যারাভান বাস এসছে, 120 টাকা খরচ। অভিজ্ঞতা আমার প্রথম, একটা 10 সিটার বাস। ভাবুন এখানে আমরা কি করবো এই দুজন। হ্যাঁ, যেতে লাগবে, আমরা যে জায়গাটিতে যাচ্ছি
6 থেকে 7 মিনিট। আপনাদের এটা দেখিয়ে রাখছি কেন, ধরুন আপনারা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে না আসেন, একটা ধরুন বড় পরিবার এলেন, 8 জন 10 জন একসঙ্গে এক জায়গা থেকে এক জায়গা যাবেন, এরকম গাড়ি কিন্তু গ্র্যাবের মাধ্যমে বুক হচ্ছে। এই আর্কিপেলাগোতে আর কি, লাঙ্কাউইতে কিন্তু বোল্টটা চলে না। তো দেখতে পাচ্ছেন কোনো কারুর ওপর ডিপেন্ডেন্সি নেই, আপনারা এইরকম গাড়ি বুক করেও কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ইজিলি মুভ করতে পারেন। কত ভালো, মানে বাস চলে আসছে। আর রাস্তাঘাট দেখুন শুধু, আমি আর তৃষা আসার পর থেকে অবাক হয়ে দেখছি, এখানে সেলফ ড্রাইভ করে ঘুরলেও কারুর কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এই হচ্ছে দাতারানলাং, কি সুন্দর পরিষ্কার ঝকঝকে একটা জায়গা। এই দাতারানলাং এর হিস্ট্রিটা পড়ছি, এটা তো এই রেডিশ ব্রাউন ইগলটার জন্য বিখ্যাত। মানে অনেকে বলে এই লাংকাউই নামটাও কিন্তু এখান থেকেই এসছে। কাউই মানে ওল্ড মালায়াতে হচ্ছে রেডিশ ব্রাউন ওনাদের ভাষায়, হেন্স লাংকাউই মিন্স রেডিশ ব্রাউন ইগল আর কি। তো চলুন আপনাদের দাতারানলাংটা একটু ঘুরিয়ে আনি। বাইরে প্রবল গরম এখন। এইরকম কিছুটা দাতারানলাং পার্ক, লাংকাউই জিও পার্ক। পাশটা একটা ছোট ওয়াটার বডি, প্রচুর ছোটখাটো বসবার জায়গা, আর ওই দূরে হচ্ছে সেই বিখ্যাত রেডিশ ব্রাউন ইগল, যাকে দেখতে হাজারে হাজারে পর্যটক আসেন। এবং বারবার যেটা বলছি, দিস ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বেস্ট সানসেট পয়েন্ট ইন এন্টায়ার লাংকাউই। আর এখান থেকে সমুদ্রের ভিউটা যে কি অপূর্ব, মানে আপনাদের কি বলবো, উফ, মন ভালো হয়ে যাচ্ছে। আমাদের হোটেল থেকেও কিন্তু এই দাতারানলাং এর এই ইগলটি দেখা যাচ্ছিল, জানেন, জানলার একটা কোণ থেকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই দাতারানলাং থেকেও কিন্তু আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। এই হচ্ছে এই দাতারানলাং এর ওয়াকওয়ে আর কি, সমুদ্রের ধার ধরে। জলের রংটা দেখছেন, উফ কি সুন্দর। ওই দূরে দেখতে পাচ্ছেন মাহা টাওয়ার, ওর ঠিক উল্টো দিকেই ওই যে গ্রে কালারের বিল্ডিংটা লাল ছাদের ওপর, ওটাই কিন্তু আমাদের হোটেল ছিল। মানে সমুদ্রের এপার আর ওপার, রাস্তাটা একটু ঘুরে আসে, তাই 2.5 কিলোমিটার মতো দূরত্ব। এই সমুদ্রের জলের রং, এত স্বচ্ছ জল আমি এর আগে কোথায় দেখেছি মনে করতে পারছি না। একটা সামান্য নোংরা নেই, একটা ময়লা নেই, মানে অপূর্ব সুন্দর। এই রেডিশ ব্রাউন ইগলের এই ভিউ পয়েন্টটা প্রায় একটা 360 ডিগ্রি আন্দামান সি দিয়ে সারাউন্ডেড আর কি। যে কোণেই তাকাবেন এরকম নীল স্বচ্ছ জল, অনেক দিন মনে থাকবে। মানে সত্যি আমাদের এই লাংকাউই ট্রিপটা শেষ করবার জন্য বোধহয় এর থেকে ভালো আর রিল্যাক্সিং জায়গা আর কিছু ছিল না। গরম একটু আছে অবশ্যই, কষ্ট হচ্ছে, তবে ছাতা সানস্ক্রিন ব্যবহার করলেও ম্যানেজেবল ন্যাচারালি। মানে শীতের মাস তো এখানে সেভাবে কিছু নেই, এদেশে শীত পড়েও না, দুটোই সিজন, বর্ষাকাল এবং এই গ্রীষ্মকাল। যারা একটু বর্ষার সময় আসবেন তারা হয়তো আরেকটু কমফোর্টেবলি ঘুরতে পারবেন। আর এই বাইরের প্রবল গরম এবং তাপের থেকে বাঁচার জন্য ভিতরে একটা ছোট্ট মার্কেট কমপ্লেক্স আছে, জল, আইসক্রিম, টুকটাক টুপি, বিচওয়্যার এখানে কিন্তু বিক্রি হচ্ছে। লাংকাউইর ঘোরাঘুরির পর্ব শেষ করে সেদিন আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা হই লাংকাউইর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার লাংকাউইর এক্সপ্লোরেশনের গল্প কিন্তু এর আগের 34 মিনিটে যা দেখানো দেখিয়ে দিয়েছি। এই পরবর্তী অংশটা আমি স্কিপ করেও যেতে পারতাম, তবে আপনারা যারা আমার মালয়েশিয়া এই ট্রাভেল সিরিজের আগের পর্বটি দেখেছেন, আমার ভিডিওর দৈর্ঘ্য বড় হলেও আমি চেষ্টা করি সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করার। একটাই জিনিস যেটা আমার দেখানো হলো না, সেটা হচ্ছে লাংকাউইর ফেয়ার প্রাইস শপে অ্যালকোহলের দাম, সেটা ইন্টেনশনালি বাদ দিয়েছি। আমি যেহেতু নন অ্যালকোহলিক, আমি আমার ভিডিওতে কোনো রকমভাবে কোনো অ্যালকোহল বা অ্যালকোহল রিলেটেড জিনিসকে প্রমোট করব না। যাই হোক, সেজন্যই দেখানো হলো না। তবে এটুকু বলতে পারি যে সেখানে দাম খানিক কম পাবেন, যাদের নেয়ার ইচ্ছে অবশ্যই ইন্ডিয়ার থেকে একটু কম দামে পাবেন। তবে ওভারঅল আমার ডিউটি ফ্রি স্টোরগুলোয় ঘুরে কিন্তু বিরাট একটা কিছু কম লাগেনি। সেদিন লাংকাউইর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের
আবারও কুয়ালালামপুর ফেরার এয়ার এশিয়ারই ফ্লাইট ছিল। আগের পর্বতেও বলেছিলাম শুধু যারা হ্যান্ড ব্যাগেজের ফেয়ারটা পারচেস করবেন তাদের কিন্তু এই 7 কেজির যে কাঁধ ব্যাগ এইটুকুই অ্যালটেড, এর বাদে আপনাদের আলাদা করে চেকিং লাগেজ পারচেস করতে হতে পারে। আবি থেকে আমাদের ফ্লাইট এসে নামালো কুয়ালালামপুরের টার্মিনাল 2-তে, সম্ভবত আপনাদেরও সেরকম হতে পারে। টার্মিনাল 2 থেকে যদি কোনো কারণে টার্মিনাল 1 যেতে হয়, এই KLIA এর ট্রেনের টিকিট কাউন্টার আছে, 2 রিঙ্গিট করে টিকিট, একদম সরাসরি টার্মিনাল 1 এর ভিতরে নিয়ে যাবে। এর বাইরেও আপনি ট্যাক্সি, ক্যাব, শাটেল সার্ভিস পাবেন, বাট এটা আমার মনে হলো ইম্পর্টেন্ট বলে রাখা। এই যে KLIA এক্সপ্রেস, এটা KL সেন্ট্রাল অব্দি 33 মিনিটে পৌঁছে দেয়, ফাস্টেস্ট ট্রেন, কিন্তু অনেক খরচ, 55 রিঙ্গিট বোধহয়। ট্রেন স্টেশন অ্যারো দিয়ে বলা আছে এদিক দিয়েই KLIA টার্মিনাল 1 এবং KL সেন্ট্রালে যাওয়া যাবে। আমাদের বোধহয় পরের ট্রেন কটায় বললো, একটা 7:35, প্রায় মিনিট 14 অপেক্ষা করতে হবে এখন। এই দেখুন, এই দেশের ট্রেন এই প্রথম দেখলাম, তাও ফেরার দিনকে। ওই আমাদের বন্দে ভারতের চেয়ার কার, তাই না তৃষা? এক সেম দেখতে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, একদম আপনার মনে হবে শতাব্দী বা বন্দে ভারতের চেয়ার কারে উঠেছেন। 7:35 বাজলো, ট্রেন এবার ছাড়ছে, বলবো কখন গিয়ে পৌঁছই। বাজে 7:37, ঠিক 2 মিনিটে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ চলে এলাম এই KL সেন্ট্রাল KLIA এক্সপ্রেস করে। খুব ভালো সার্ভিস। সে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 লাগেজ ড্রপ করে দিলাম। সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে প্লেন আজকে আমাদের এখান থেকে, সেটা ছাড়বে এখানে 9:35 নাগাদ। 8:35 থেকে বোর্ডিং শুরু হবে। এরপর যাই দেখি আর কি কি ফর্মালিটিস আছে, চেক করতে হবে সম্ভবত। এরপর একটা ওই সিকিউরিটির পর ইমিগ্রেশন হলের দিকে আমাদের এগোতে হবে আর কি। আমাদের এই যে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ছিল, তার জন্য এই পার হেড 11 থেকে 11,500 টাকা খরচ পড়েছিল। যদিও কলকাতা থেকে কুয়ালালামপুর বা ফেরত যাওয়ার জন্য সবথেকে জনপ্রিয় যে ফ্লাইটগুলি সেগুলো অপারেট করে এয়ার এশিয়া বারহাত, তবে তাতে যেহেতু মানে বাই ডিফল্ট কোনো চেকিং লাগেজের প্রভিশন থাকে না, তাই আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সটা চুজ করেছিলাম এবং এই ডিসিশনটা আমার এবছরে নেওয়া বেস্ট ডিসিশনগুলোর মধ্যে একটি। শুধুই যে চেকিং লাগেজ এক্সট্রা ছিল বলে আমাদের ভালো লেগেছে তা নয়, ওভারঅল এই ফ্লাইটটিতে প্রচুর ব্যবস্থাপনা ছিল। মোবাইল চার্জ করার সিস্টেম, ইনফোটেনমেন্টে কানেক্ট করার সিস্টেম, এমনকি ওয়াইফাইতেও কানেক্ট করে আমরা কিন্তু বাড়িতে ভিডিও কল পর্যন্ত করতে পেরেছিলাম। এছাড়া প্রত্যেক প্যাসেঞ্জারকে ওনারা ব্ল্যাঙ্কেট দেন, পিলো দেন, আর এই যে আপনার টিকিট প্রাইস, তাতে কিন্তু একটা ওয়ান টাইম মিল কমপ্লিমেন্টারি থাকে অ্যালং উইথ ড্রিঙ্কস। সব মিলিয়ে দারুণ ব্যবস্থাপনা। যারা এর আগে এই রুটটিতে ট্রাভেল করেননি, প্রথমবার করবেন ভাবছেন, আমি অবশ্যই সাজেস্ট করব খানিক বাড়তি টাকা দিতে হলেও মালয়েশিয়া এয়ারলাইন্সকে চুজ করবেন। ডিসিশনটা একেবারেই রিগ্রেট করবেন না। যাই হোক, এর সাথেই আমাদের এবার মালয়েশিয়ার এই যে ছোট্ট ট্রিপ ছিল তা শেষ হলো। গোটা এই সিরিজটাতেই চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার, যাতে ভবিষ্যতের দিনে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদের কোনো অসুবিধা না হয়। আজকের এই ভিডিও এবং গোটা সিরিজটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম, আসছি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।